হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের নতুন একটা সলভ লেকচারে স্বাগতম। তো ভাইয়া, আজকে হচ্ছে আমরা উদ্ভাসের যে উইকলি টুটো হয়ে গেছে সেটার প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করব। ওকে। সো এখানে যে প্রশ্নগুলো আসছে সেটা কিন্তু একটু ট্রিকি ছিল, হ্যাঁ, ফার্স্ট উইকলি থেকে এইবারের প্রশ্নগুলা একটু ট্রিকি হয়েছে। ওকে। এবং কিছু নতুন কনসেপশন এখানে আছে, সেইগুলা কিন্তু আমাদের প্রচলিত বইয়ে দেওয়া নাই। সেগুলো আমি তোমাদের একটু শর্টে বলে দিব। ওকে। তো চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখি। এখানে দেখো, এখানে প্রোপানল দেওয়া আছে, এই যুগে কার্বন পরমাণুর সংকরণ জানতে চাওয়া হয়েছে। তো ভাইয়া, আমরা কিন্তু সি টু ডেইলি যে প্রশ্নটা সলভ করছিলাম সেখানে কিন্তু বলছিলাম যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকা মানে সেটা কি সংকরণ বোঝায়? sp3 সংকরণ বোঝায়। রাইট, মানে কোনো যদি পাই বন্ধন না থাকে sp3। কার্বন কার্বন ডাবল বন্ড থাকা মানে হচ্ছে sp2। অর্থাৎ যদি আমি একটা পাই বন্ধন পাই sp2 হবে। আর কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকা মানে হচ্ছে sp। অর্থাৎ যদি আমি দুইটা পাই বন্ধন পাই তাহলে সেটা হচ্ছে sp হয়ে যাবে। যদি তুমি এই যৌগের গাঠনিক সংকেতটা লেখো তাহলে কিরকম দাঁড়ায় দেখো, CH3 CH2, আর অ্যালডিহাইড গ্রুপটা আমরা এইভাবে লিখি CO, আর এখানে একটা হাইড্রোজেন। তাহলে একটু খেয়াল করে দেখি তো ভাইয়া, যে এখানে আলটিমেটলি কি কি সংকরণ দাঁড়াচ্ছে। এই কার্বনের জাস্ট কি আছে, সিঙ্গেল বন্ড আছে, তাই তো? এই দেখো, এখানে একটা সিঙ্গেল বন্ড আর তিনটা হাইড্রোজেনের সাথে তিনটা সিঙ্গেল বন্ড, মানে কি সংকরণ দাঁড়াবে? sp3। একই যুক্তিতে এটাও sp3। বাট এই কার্বনে দেখো, এখানে কিন্তু কি আছে, ডাবল বন্ড আছে। তার মানে এখানে একটা পাই বন্ধন চলে আসছে, তাহলে সে হচ্ছে sp2। ওকে। তাহলে আমাদের উত্তর কি হবে? sp3 sp2। চলো আগাই। চলে আসো পরের প্রবলেমে। কার্বন টেট্রাক্লোরাইড অণুতে কার্বন এবং ক্লোরিন বন্ধনের মধ্যে আয়নিক বৈশিষ্ট্যের শতকরা পরিমাণ কত? দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আমাদের একাডেমিক লাইফে করি নাই, ঠিক আছে? এটার চর্চা খুব একটা আমাদের অ্যাডমিশনের কনসেপ্ট বুকগুলোতেও বা গাইডগুলোতেও থাকে না। সো এটার জন্য আসলে কি থিওরি দরকার সেটা কিন্তু আমাদের বইতে তেমন নাই, তবে লেটেস্ট এডিশনের বইয়ে কিছু কিছু কথা এখানে আসছে। সো যেইগুলা দরকার আমি সেইগুলোই তোমাদের বলবো। এখানে মেনলি কি লাগবে, তুমি যদি শতকরা আয়নিক ক্যারেক্টার বা আয়নিক বৈশিষ্ট্য বের করতে চাও তাহলে তোমার এরকম একটা ফর্মুলা জানা থাকা দরকার। 1 - e⁻⁻⁵ ইন্টু del En²। এখানে যে মানটা আসবে সেটাকে তুমি 100 দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে তোমার শতকরা বৈশিষ্ট্যটা চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। ওকে। আচ্ছা, এখন তুমি যদি এখানে del En এর মানটা বসায় দাও, del En মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। এখানে আমরা দেখতেই পারতেছি 3 থেকে যদি আমি আড়াই বাদ দিয়ে দিই তাহলে আমরা কত মান পাবো? 0.5। তুমি যদি এখানে 0.5 ইনপুট করে দাও তাহলে তুমি এখানে মান পাবা 6.06%। ওকে, এরকম একটা মান আসলে পাওয়া যায়। দেখো তো, এটা কি কোথাও আছে? এটা কিন্তু কোথাও নাই। তাহলে আমাদের কি এখানে অপশনে কোনো সঠিক উত্তর নাই? একটু খেয়াল করে দেখে ভাইয়া, এই যে আমি যে ফর্মুলাটা লিখলাম এই ফর্মুলার কি তোমাদের ডিরাইভেশন কি দেখাইছি? না। এই ডিরাইভেশনের জন্য আমাদের কি দরকার? ডাইপোল মোমেন্ট দরকার, হ্যাঁ। সো যেহেতু আমাদের সিলেবাসে এত বেশি আলোচনা করা হয় নাই, সো আমি এটার হচ্ছে পূর্ণাঙ্গ ডিরাইভেশন তোমাদের দেখাবো না, জাস্ট তোমাদের ফর্মুলাটাই দেখাইলাম। তো যাই হোক, এই ডিরাইভেশনের জন্য অবশ্যই আমাদের এখানে ডাইপোল মোমেন্ট সম্পর্কে জানা দরকার। আমি ডিরাইভেশনের জন্য যে ডাইপোল মোমেন্টটা ইউজ করব সেটা হচ্ছে থিওরিটিক্যাল। ওকে। তার মানে বাস্তব জীবনে আমাদের যে মানটা পাওয়ার কথা সেই মানটা কিন্তু আমরা এই ফর্মুলার মাধ্যমে পাবো না, হ্যাঁ। গাণিতিক ভাবে বা বইয়ের নলেজ অনুযায়ী কি মান পাওয়া যাবে সেটা বের বের করা সম্ভব। তাহলে বাস্তব জীবনে যে মিউ সেটা কি হবে? সেটা হচ্ছে মিউ অবজার্ভড। সেটা কিন্তু এই মিউ থিওরিটিক্যালের সমান আসবে না। ইনফ্যাক্ট দেখা যায় মিউ অবজার্ভডটা কিন্তু মিউ থিওরিটিক্যাল থেকে বড় আসে। বুঝতে পারলাম? সো এই এই কথাটা তোমাদের একটু মনে রাখলেই চলবে। এবার বিষয় হচ্ছে, তাহলে ভাই আমি মিউ অবজার্ভ দিয়ে কিভাবে ফর্মুলাটা বের করে আনতে পারি? যেহেতু অবজার্ভ বলা হয়েছে, আমাদের কিন্তু এটাকে পরীক্ষামূলকভাবে দেখতে হবে যে কত মান আসে, তাই না? এটাকে তো আমাদের এরকম ভাবে গাণিতিক ভাবে দেখানো খুবই টাফ হয়ে যায়, রাইট? তো তাও আমাদের জন্য একটা শর্টকাট ফর্মুলা আছে যে পরীক্ষামূলকভাবে মানটা বের করলে কোন মানের কাছাকাছি আসা সম্ভব, সেরকম কিন্তু আমাদের একটা শর্টকাট ফর্মুলা আছে এই মিউ অবজার্ভের জন্য। সেই শর্টকাট ফর্মুলা আমরা কি পাবো? শতকরা আয়নিক ক্যারেক্টার ইকুয়াল টু 16 × del En প্লাস 3.5 del En²। আবার বলি, এটা কিন্তু আমাদের কোনো ফর্মুলা না, এটা জাস্ট একটা শর্টকাট ফর্মুলা আমাদের পরীক্ষামূলক মানটা ডিটারমিন করার জন্য, হ্যাঁ। এখানে তুমি মানটা বসায় দাও, এটা হচ্ছে 0.5
আর এখানে কি আসবে 0.5 স্কোয়ার, তাই না? তো এটা যদি তুমি ক্যালকুলেট করে ফেলো তাহলে মানটা পাবো হচ্ছে 8.875, এত পার্সেন্ট তুমি পাবা। বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে আমাদের উত্তর 8.8। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইলো। চলো আমরা আগাই তাহলে। কি বলা হয়েছে যে নিচের কোনটি সঠিক নয়, কোনটা মিথ্যা। এখানে সিলভার ফ্লোরা মানে সিলভারের বিভিন্ন হ্যালাইড যৌগের কথা এখানে বলা হচ্ছে। ওকে, তো আমরা প্রথমে কি দেখবো, সমযোজী এবং আয়নিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি হয়। একটু খেয়াল করে দেখো ভাই, এখানে কিন্তু ফাজানের নীতিটা অ্যাপ্লাই হবে, তাই না? তো ফাজানের নীতি অনুযায়ী যেগুলো হচ্ছে কমন থাকে সেগুলো আমরা বাদ দিয়ে চিন্তা করি। যেমন এখানে কি আছে, সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, আর হচ্ছে সিলভার আয়োডাইড। তাহলে বলো তো এখানে কে কে কমন আছে। সিলভার আয়ন গুলো কমন আছে, তো তুমি সিলভার আয়ন বাদ দিয়ে দাও, তাহলে কি থাকবে এখানে ফ্লোরাইড আয়ন, এখানে ক্লোরাইড, এখানে ব্রোমাইড, আর লাস্টে হচ্ছে আয়োডাইড। এখন আমাকে বলো, একই পর্যায়ে একই গ্রুপের যতই আমি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসব, আকারটা কি করে, বাড়তে থাকে, কারণ শক্তি স্তর একটা করে অ্যাড হইতে থাকে। রাইট? তার মানে এখানে কি আসবে, আয়োডাইড আয়নের আকার সবচেয়ে বড় আসবে, দেন ব্রোমাইড, দেন ক্লোরাইড, দেন ফ্লোরাইড। এবং আমরা এটাও জানি, অ্যানায়নের আকার যত বেশি, যত বড়, তত বেশি পোলার আয়ন হয়, অর্থাৎ তত বেশি সমযোজী বৈশিষ্ট্য পাওয়া যাবে। রাইট? যেহেতু এখানে এই আয়নটার আকার সবচেয়ে বেশি, তার মানে সিলভার আয়োডাইডের পোলার আয়ন সবচেয়ে বেশি, তার মানে সিলভার আয়োডাইডের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি আসবে, তাই না? দেন আসবে হচ্ছে সিলভার ব্রোমাইড, সিলভার ক্লোরাইড এবং সিলভার ফ্লোরাইড। ওকে, এটা হচ্ছে আমাদের সেই কোভ্যালেন্ট বা সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা। ওকে, দেখি তো এটা ঠিক আছে কিনা। দেখো, সমযোজী বৈশিষ্ট্যের ক্রম সবচেয়ে বেশি সিলভার আয়োডাইড, তারপর ব্রোমাইড, তারপর ক্লোরাইড, এটা কিন্তু ঠিক আছে। আয়নিক বৈশিষ্ট্য ক্রমটা কি ঠিক আছে? না, এখানে কি বলা হচ্ছে, সেম সিকোয়েন্সটা দিয়ে দিছে, বাট এটা হবে এরকম যে সিলভার ফ্লোরাইড সবচেয়ে বেশি, তারপর হচ্ছে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড। এটা কিন্তু সঠিক হইতো। তাহলে উত্তর হবে অপশন বি, এটা মিথ্যা, এটা ভুল। তাই তো? আচ্ছা, পরেরগুলো তোমাদের একটু দেখাই দিই। পানিতে দ্রাব্যতার ক্রম, এখানে একটু খেয়াল করে দেখো, যে যৌগ যত বেশি আয়নিক হবে সেটা পোলার দ্রাবকে তত বেশি দ্রবীভূত হবে, লাইক ডিজলভস লাইক নীতি। আমরা কিন্তু দেখলাম সিলভার ফ্লোরাইড হচ্ছে বেশি আয়নিক, তাই সে হচ্ছে বেশি পানিতে দ্রবীভূত হবে, তাই তো? অথবা তুমি এটাকে হাইড্রেশন শক্তি এবং ল্যাটিস শক্তি দিয়ে তুলনা করতে পারো, তাই না? সো অত ঝামেলার মধ্যে আমরা যাচ্ছি না, আমরা ফাজান দিয়ে এটাকে সলভ করে ফেলতে পারি। আর পোলার আয়নের ক্রম কিন্তু আমরা অলরেডি দেখছি, যেহেতু আয়োডাইড আয়নের আকার সবচেয়ে বড় তাই এটার মধ্যে সবচেয়ে বেশি পোলার আয়ন হয়, এগুলা কিন্তু আমাদের ঠিক আছে। চলো আগাই। আচ্ছা, যৌগের বর্ণের তীব্রতার সঠিক ক্রম কোনটা। এখন একটু খেয়াল করে দেখো ভাই, আমরা কিন্তু জানি যে যেসব জায়গায় অবস্থান্তর মৌলের আয়ন থাকে বা অবস্থান্তর ধাতুর আয়ন থাকে তারা হচ্ছে রঙিন যৌগ হয়, তাই তো? বাট সিলভারের যে হ্যালাইড যৌগগুলো আছে, এই সিলভারের হ্যালাইডের জন্য কথাটা কিন্তু একটু অন্যরকম, একটু এক্সেপশন তুমি বলতে পারো। তো সিলভার হ্যালাইডের জন্য মেনলি যৌগের বর্ণটা ডিপেন্ড করে এই হ্যালাইড আয়নের আকারের উপর। ওকে, এই হ্যালাইড আয়নের আকার যত বড় হবে তত বেশি পোলার আয়ন হবে ফাজানের নীতি অনুযায়ী, তাই না? এবং যৌগের বর্ণটাই তত তীব্রতর হবে। বুঝতে পারলাম? তাহলে আমি কি বললাম, এই হ্যালাইডের আকার যত বড়, হ্যাঁ, আকার যত বড়, তীব্রতা তত বেশি। ওকে, তো এই যুক্তি অনুযায়ী আমি কি দেখতে পারবো, এই যে সিলভার ফ্লোরাইড এবং সিলভার ক্লোরাইড, এখানে অ্যানায়ন গুলো খুবই ছোট হয়, যার ফলে এই যৌগগুলো দেখতে কিরকম হবে, সাদা হবে। রাইট? বাট সিলভার ব্রোমাইড এটা কিন্তু আর সাদা হয় না, অ্যানায়নের আকার যথেষ্ট বড়, এটা হয় কি, হালকা হলুদ। এবং সিলভার আয়োডাইড, এখানে অ্যানায়নের আকার অনেক বড়, তাই এটা হবে গাঢ় হলুদ। রাইট? এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে তুমি যদি এখানে সিকোয়েন্স বের করতে চাও, সিকোয়েন্সটা কি আসবে, সবচেয়ে বেশি করবে সিলভার আয়োডাইড, তারপর হচ্ছে সিলভার ব্রোমাইড, দেন হচ্ছে সিলভার ক্লোরাইড, আর লাস্ট হচ্ছে সিলভার ফ্লোরাইড। ওকে, তাহলে কি আমরা বিষয়টা বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। দেখি এটা কোথায় আছে। এটা আছে হচ্ছে অপশন ডি তে, তাই না? দেখো যে সিলভার আয়োডাইড সবচেয়ে বেশি, দেন ব্রোমাইড, দেন ক্লোরাইড, লাস্ট হচ্ছে ফ্লোরাইড। ওকে, তো চলো আমরা আগাই। দেখো এখানে কি বলেছে, জেনন টেট্রাফ্লোরাইডে
ফ্লোরিন জেনন ফ্লোরিন, এটার বন্ধন কোণের মান কত? তাহলে আমাদের আগে জানতে হবে এই যৌগের সংকর আয়নটা কি বের হয়, তাই না? আমরা কি দিয়ে বের করব? হাফের সূত্র দিয়ে বের করব। তাহলে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তাই তো? জেননের জন্য বাইরে কয়টা ইলেকট্রন আছে? গ্রুপ 18 মানে 8টা। ফ্লোরিন আছে 4টা, মানে একযোজীমূলক 4টা, তাই তো? তাহলে এখানে কত আসে? 8 4 হয় 12, 12কে 2 দিয়ে ভাগ দিলে হবে 6। 6 মানে কিরকম সংকরায়ন দাঁড়ায় বলো তো? sp3d2 দাঁড়াইতে পারে, আবার d2sp3 কিন্তু দাঁড়াইতে পারে। ওকে, আমরা কিন্তু ওইটা শিওর না, ওইটা আমাদের শিওর হওয়ারও প্রয়োজন নাই। তাহলে যুক্তি মতে sp3d2 হোক আর d2sp3 যাই হোক না কেন, এটা শেপ কিন্তু অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল আসা উচিত ছিল, তাই না? অষ্টতলকীয় আসা উচিত ছিল, বাট এটা শেপ কিন্তু অষ্টতলকীয় আসে না। আসে কি? আসে হচ্ছে সমতলীয় বর্গাকার, হ্যাঁ, সমতলীয় বর্গাকার বা স্কোয়ার প্লেনার তুমি বলতে পারো। এখন বিষয় হচ্ছে কেন এরকম এক্সেপশন হইলো? কারণ হচ্ছে এটা লোন পেয়ার। তোমাকে তুমি কি আমাকে এটা লোন পেয়ার সংখ্যা বলতে পারবা কতগুলো লোন পেয়ার এখানে আছে? একটু খেয়াল করে দেখি ভাইয়া, জেননের বাইরে হচ্ছে 8টা ইলেকট্রন থাকে, যার মধ্যে 4টা ইলেকট্রন আমি ফ্লোরিনকে দিয়ে দিচ্ছি, তাই না? একটু দেখো, 8টা ইলেকট্রন থাকে, 4টা আমি ফ্লোরিনকে দিয়ে দিচ্ছি বন্ধন তৈরির জন্য, তাহলে আরো 4টা থাকে। এই 4টে ইলেকট্রন কতগুলো লোন পেয়ার তৈরি করবে বলো তো ভাইয়া? 2টা লোন পেয়ার। তার মানে আলটিমেটলি এখানে লোন পেয়ার থাকে হচ্ছে 2টা। এই 2টা লোন পেয়ারের বিকর্ষণের কারণেই বিএসইপিআর থিওরি মতে লোন পেয়ারগুলো নিজেদের মধ্যে বিকর্ষণ করবে, আবার বন্ড পেয়ারগুলোকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণের কারণে কিন্তু আলটিমেটলি শেপটা আর অষ্টতলীয় হয় না, হয় সমতলীয় বর্গাকার। এখন শেপটা যদি আমি তোমাকে দেখাইতে চাই কিরকম হয়, এই দেখো, মাঝখানে থাকবে জিনন এবং চার সাইডে থাকবে হচ্ছে ফ্লোরিন। এরকম ভাবে সেটা হচ্ছে সমতলীয় বর্গাকার শেপ তৈরি করলো। তাহলে এখানে এরকম ভাবে ইলেকট্রনের শেয়ার হচ্ছে, তাই না? আমাকে বের করতে বলছে কি, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো ফ্লোরিন জেনন ফ্লোরিন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের মানটা কত? যদি তুমি এখানে ঐকিক নিয়ম দিয়ে হিসাব করো, মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ, 4টা কোণ তৈরি হলো, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা আসে কত? 90 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি ভাই এই জিনিসটা আমরা বুঝতে পারলাম, উত্তর হচ্ছে অপশন এ। আচ্ছা, এখানে কি বলা আছে? সালফার ট্রাইঅক্সাইড এবং সালফেট আয়নে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কি হয়? একদম আমাদের হাফের সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করব। ওর জন্য কি আসবে? সালফার হচ্ছে গ্রুপ 16-তে, মানে ভি এর মান 6, কোনো একযোজী মূলক নাই, কোনো আয়নও নাই, সো এটা করলে আসবে হচ্ছে 3। তার মানে কি দাঁড়ায়? sp2, তাই তো? আর সালফেটের জন্য কি আসবে? খেয়াল করে দেখো, হাফের সূত্র, 6 বসাও, একযোজী মূলক নাই, বাট অ্যানায়নিক চার্জ আছে 2, তার মানে সূত্রে +2। ওকে, তাহলে এটা আসবে হচ্ছে 4, মানে sp3। তাহলে উত্তর হচ্ছে sp2 sp3, অপশন এ। চলো আগাই। কি বলা আছে দেখি? টেট্রামিন কপার ক্লোরাইড, এটার মধ্যে মোট কয়টি বন্ধন আছে আমাদেরকে গুনতে হবে, তাই না? তা আমি যদি গোনার চেষ্টা করি, এই ধরো আমাদের কপার, আর এটা তো একটা সমতলীয় যৌগ, তাই না? সমতলীয় বর্গাকার আমরা কিন্তু জানি। সো এটা হচ্ছে এইভাবে হচ্ছে যৌগটা তৈরি করে, তাই না? রাইট, এরকম করলো। সাথে দেখো দুইটা ক্লোরিন আছে, ক্লোরিনের জারণ মান কত হয়? -1, তাই তো? দুইটা আছে মানে -2। সেটাকে ব্যালেন্স করার জন্য কপারের কত আসবে? +2, তার মানে এটা কিন্তু +2 অবস্থায় থাকে। তাহলে এই যে আয়নটা আমি এখানে তৈরি করলাম, জটিল আয়ন, তার সাথে দুইটা ক্লোরাইড আয়ন কিন্তু আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, তাই না? তাহলে আমাকে বলো আয়নিক বন্ধন কতগুলো আসলো? 2টা। আচ্ছা, তারপর দেখো এখানে সন্নিবেশ বন্ধন কতগুলো আসবে? যেহেতু এখানে লিগ্যান্ড আছে 4টা, তার মানে সন্নিবেশ বন্ধনও হবে 4টা, তাই তো? তার মানে এখানে তুমি বলতে পারো সন্নিবেশ সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড, এটা কয়টা হবে? 4টা। আর সমযোজী বন্ধন কয়টা? অ্যামোনিয়ার মধ্যে কয়টা বন্ধন থাকে একটু দেখার চেষ্টা করি। 3টা হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন হচ্ছে 3টা সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে এখানে প্রত্যেকটা অ্যামোনিয়ার অণুর মধ্যে 3টা করে সমযোজী বন্ধন আছে, বাট অ্যামোনিয়া অণুটা আছে আমাদের 4টা, তাহলে 3 4 কত হবে? 12 হবে। তাহলে কোভ্যালেন্ট আছে 12টা, তাই না? যোগ করে দাও, এটা যোগ করলে আসে হচ্ছে 18। তাহলে উত্তর হচ্ছে 18। চলো আগাই। আচ্ছা, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের বিকৃতি, মানে পোলারায়নের কথা বলা হচ্ছে, সর্বনিম্ন ঘটে কোনটিতে? খেয়াল করে দেখো এখানে আহ 4টা যৌগের কথা বলা আছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড,
বেরিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম আয়োডাইড এবং বেরিলিয়াম ক্লোরাইড, তাই তো? বলছে কি সর্বনিম্ন বিক্রিতে কই ঘটে, তার মানে এখানে আমাদের ফাজানের পোলার আয়নের নিয়মগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। আগে যদি আমরা অ্যানয়নের ক্ষেত্রে আসি, দুইটা অ্যানয়ন আছে, একটা ক্লোরাইড আর একটা হচ্ছে আয়োডাইড। আমাকে বলো তো কোনটার আকার বড়? নিশ্চয়ই আয়োডাইড আয়নের আকারটা বড়, তাই না? এখন যার আকার বড় হয় সে তো বেশি পোলারায়ন করে, তাই না? বাট আমাদের চাইছে কি সর্বনিম্নটা, তার মানে আয়োডাইডের হিসাবটা বাদ। আয়োডাইড কিন্তু সবচেয়ে বেশি পোলারায়ন করবে। তাহলে এবার আসা হচ্ছে আমাদের আহ ক্লোরাইডের ক্ষেত্রে। যেহেতু এখানে তিনটাই ফিক্সড, তাহলে আমাদের ক্যাটায়ন গুলো দেখতে হবে কে কে আছে। ম্যাগনেসিয়াম, বেরিয়াম, আর ওইদিকে হচ্ছে আমাদের বেরিলিয়াম, তাই না? এখন তুমি পর্যায় সারণীতে একটু খেয়াল করে দেখো, দ্বিতীয় গ্রুপের মধ্যে যতই উপর থেকে নিচে যাবা আকার বাড়তে থাকবে, তাই তো? কে উপরে আছে? ওই যে বিরিয়ানি মোগলাই কাবাব, চিন্তা করে দেখো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, তাই তো? তার মানে বুঝতেই পারতেছি উপর থেকে নিচে গেলে আকার বাড়তে থাকবে। তার মানে বেরিয়ামের আকার সবচেয়ে বড়, দেন ম্যাগনেসিয়াম, দেন হচ্ছে বেরিলিয়াম। তাহলে এবার তুমি ফাজানের পোলারায়নের দ্বিতীয় নিয়মটা একটু চিন্তা করে দেখো তো। মানে কি বলা হয়েছিল, ক্যাটায়নের আকার যত ছোট হবে তত বেশি পোলারায়ন করবে। তাহলে বেরিলিয়ামের যে ক্যাটায়ন বেরিলিয়াম 2+, সেটা সবচেয়ে বেশি পোলারায়ন করবে, তারপর ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম। তাহলে সবচেয়ে কম কোথায় হইলো? বেরিয়াম ক্লোরাইডে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, লাস্টে হচ্ছে আমাদের ক্যালসিয়াম আয়োডাইড। বুঝতে পারলাম। তাহলে এখানে কি জানতে চাওয়া হয়েছে? জাস্ট এখানে এই বেরিয়াম ক্লোরাইড এটার কথাই জানতে চাওয়া হয়েছে। ওকে, আশা করি ভাই এটা তোমাদের ক্লিয়ার হইলো। চলো আগাই। ক্লোরিন দ্বারা গঠিত যৌগ ক্লোরিন ট্রাইফ্লোরাইড, এটার মধ্যে কোন হাইব্রিড অরবিটালটি ব্যবহৃত হয়? তুমি এখানে হাইব্রিডাইজেশন বের করো, হাফের সূত্র অ্যাপ্লাই করো আবার। তাহলে ক্লোরিন হচ্ছে গ্রুপ 17 মানে 7, তিনটা ফ্লোরিন যুক্ত, কোনো চার্জ নাই। তার মানে 7 × 3 = 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। 5 মানে কি বোঝায়? sp3d, তাই না? sp3d বুঝাবে। তাহলে এটাই তোমার হচ্ছে উত্তর। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। চলো আগাই। কি বলা হচ্ছে, হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত কি কি? দেখো, হাইড্রোজেন বন্ধন কখন তৈরি হয়? একটা অণুর হাইড্রোজেন অপর অণুর কিছু পরমাণুর সাথে আন্তঃআণবিক বন্ধন তৈরি করবে, তাই না? কি কি পরমাণু হচ্ছে এই হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করবে সেটা আমাদের জানা দরকার। এই পরমাণুগুলো হচ্ছে তিনটা স্পেসিফিক শর্ত মেনটেন করে চলে। প্রথম শর্তটা কি? এটার আকার খুবই ছোট হবে, আকার হবে ক্ষুদ্র, অনেক ছোট হবে। ওকে, দেন এটার তড়িৎ ঋণাত্মকতা অনেক উচ্চ হবে, হাইলি ইলেকট্রোনেগেটিভ। তার তারপর কি হইতে হবে? এটা লোন পেয়ার থাকতে, ঠিক আছে, লোন পেয়ার থাকতে হবে। ওকে, তার মানে ছোট আকারের যেসব পরমাণু যাদের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি এবং যাদের লোন পেয়ার থাকে তারাই হচ্ছে এখানে হাইড্রোজেনের সাথে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এরকম কে কে কোন কোন পরমাণু আছে? ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন। হ্যাঁ, ফোন দিয়ে তুমি মনে রাখতে পারো। রাইট, তাহলে আশা করি এই শর্তগুলো তোমরা বুঝতে পারলা। দেখি এখানে কি কি মেলে। আচ্ছা, অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে লোন পেয়ারের কথা বলছে, এটা অনুপস্থিতি কি শর্ত? না, উপস্থিতি হবে শর্ত। যৌগে হাইড্রোজেন পরমাণুর সাথে তীব্র তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট মৌলের উপস্থিতি, হ্যাঁ ঠিক আছে এটা। এই যে এখানে আমাদের সেকেন্ড শর্তটা, হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত পরমাণু বৃহদাকার না ক্ষুদ্র আকার হবে। তাহলে উত্তর হচ্ছে অপশন বি। চলো আগাই। আচ্ছা, আইএফ5 অণুতে আয়োডিনের যোজ্যতা স্তরে কতগুলো মুক্ত জোড় ইলেকট্রন আছে? এটা আবার কেমনে বের করে? এখন আয়োডিন বলো কত নাম্বার গ্রুপে আছে? গ্রুপ 17। তার মানে তার সর্ববৈশ্য শক্তি স্তরে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা আছে? 7টা, তাই না? এটা তো ক্লিয়ার। আচ্ছা, এই 7টার মধ্যে আমি 5টা খরচ করে ফেলছি হচ্ছে 5টা ফ্লোরিনের সাথে, তাই না? তাহলে আমি 5টা খরচ করে ফেললাম বন্ধন জোড় তৈরিতে, থাকলো কয়টা? 2টা। এই 2টা কিন্তু একটা লোন পেয়ার তৈরি করবে, তাই না? তার উত্তর হচ্ছে 1। এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি চাইলে মুক্ত জোড় বের করতে পারি। যেহেতু জোড় বলছে, হ্যাঁ, মানে আমরা জোড়া কাউন্ট করব। ওকে, চলো আগাই। দেখো এখানে কি বলছে, জেনন ট্রাইঅক্সাইড এটা কেন্দ্রীয় পরমাণুতে কি সংকরায়ন ঘটবে? দেখি, এই জেনন ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে আবার সেম ভাবে তুমি হাফের সূত্র অ্যাপ্লাই করো। জেননের বাইরে আছে 8টা, একযোজে কোনো মূলক নাই, কোনো চার্জও নাই, তার মানে এটা কত আসবে? 4, তাই তো? 4 মানে কি আসবে? sp3ও হইতে পারে অথবা sp2d তো হইতে পারে, তাই না? তার মানে এখানে বিও হইতে পারে আবার ডিও হইতে পারে। এই দুটার মধ্যে আমি কিভাবে শিওর করব? আমাদের নিশ্চয়ই এটাকে হাত এঁকে এঁকে ব্যাখ্যা করতে হবে, তাই না? আচ্ছা, তুমি যদি চিন্তা করে দেখো এখানে জেননের যোজনে কত বলো তো? অক্সিজেনের যদি হয় 2, জেনন হবে 3 × 2 = 6।
তাই না? এখন তুমি যদি জেননের ইলেকট্রন বিন্যাস একটু করে দেখার চেষ্টা করো, তাহলে জেননের বাইরে পাওয়া যাবে হচ্ছে, বাইরে সেলে 5s2 5p6 এরকম পাওয়া যায়, তাই না? তাহলে দেখো এস এর মধ্যে দুইটা আছে, পি এর মধ্যে কিন্তু সব জোড়া বেঁধে আছে, কিন্তু এই অবস্থায় আমাদের যোজনী কত আসে? 0 চলে আসে না, রাইট? তো আমাকে তো যোজনী 6 বানাতে হবে। তাহলে বুঝতেই পারতেছি আমাদের যে 5D খালি অরবিটাল গুলো আছে, এই 5D-র মধ্যে ইলেকট্রন গুলো হচ্ছে লাফ দিয়ে চলে যাবে, তাই তো? 5D-র মধ্যে ইলেকট্রন গুলো লাফ দিয়ে চলে যাবে। এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে এইখানে, এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে এইখানে, আর এখান থেকে একটা ইলেকট্রন চলে আসবে এইখানে। বুঝতে পারলাম? তখন জিনিসটা দেখতে কি হবে, দেখো 5s এ কোনো কিছু হয় নাই, বাট 5p থেকে আমাদের তিনটা ইলেকট্রন চলে যাবে, রাইট? তাহলে এখানে তিনটা অযুগ্ম ইলেকট্রন তৈরি হলো, আর এখানে তিনটা ইলেকট্রন যাওয়ার ফলে এখানে তিনটা অযুগ্ম ইলেকট্রন তৈরি হলো। তাহলে আমাদের ভ্যালেন্সি কত হয়ে গেল? 6 হয়ে গেল না? ভ্যালেন্সি কিন্তু 6 হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন কি হবে? এখন দেখো তো ভাইয়া, এই যে আমি যে অণুটা আঁকছি, এই অণুর গাঠনিক সংকেত কিরকম হয়? অক্সিজেন তো আমাদের ডাবল বন্ড তৈরি করবে, তাই না? তাহলে এটা গাঠনিক সংকেত হচ্ছে এরকম। দেখো এখানে আমাদের অক্সিজেন, 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 তাই না? আর এখানে কিন্তু আমাদের এই এস অরবিটালে একটা লোন পেয়ার থাকে, তাই তো? আচ্ছা, তার মানে এখানে কিন্তু আমাদের তিনটা পাই বন্ধন তৈরি হচ্ছে, তার মানে তিনটা বিশুদ্ধ অরবিটাল থাকা দরকার। এই যে আমাদের তিনটা বিশুদ্ধ অরবিটাল, তার মানে এরা কিন্তু সংকরায়নে পার্টিসিপেট করবে না, এরা হচ্ছে বিশুদ্ধ অরবিটাল। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমাদের থাকলো কি, একটা এস এবং তিনটা পি, এরাই হচ্ছে আলটিমেটলি sp3 সংকরায়নে পার্টিসিপেট করবে। বুঝতে পারলাম? তাহলে এখানে উত্তর কি হবে? sp3। চলো আগাই। নিচের কোন যৌগ হাইড্রোজেন বন্ধন গঠন করে? এখন কি বলছিলাম, হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য কি লাগবে? ওইখানে ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন লাগবে। দেখি তো কোথায় আছে, এখানে নাই, তাহলে এটা বাদ। এখানে নাই, বাদ। এখানে নাই, বাদ। এখানে কিন্তু দেখো অক্সিজেন আছে, তার মানে এটা কিন্তু আমাদের উত্তর হবে। তাও যদি আমরা দেখতে চাই, এই যে অ্যাসিটিক অ্যাসিড, সে কিন্তু ডাইমার গঠন করে। কিভাবে? দুইটা অণুর মধ্যে মোট দুইটা হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সে ডাইমার গঠন করবে। আমি যদি ডাইমারের ছবিটা তোমাদের এঁকে দেখাই, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। তাই তো, এই হচ্ছে একটা অণু, আর এই হচ্ছে একটা অণু, রাইট? তাহলে খেয়াল করে দেখো, এখানে আমাদের একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হলো, আর এখানে আমাদের একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হলো। এইভাবে সে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কি তৈরি করে? ডাইমার তৈরি করে। বুঝতে পারলাম? আচ্ছা, চলো আগাই। কি বলা হচ্ছে যে আকৃতি বা সংকরণ বিবেচনায় নিচের কোন জোড়াটি হচ্ছে ব্যতিক্রম? তুমি এখানে সংকরণ আগে বের করে দেখো তো, কোথাও কি আহ ভিন্ন রকম আসে কিনা, সেটাই তোমার উত্তর। ওকে, আর যদি না আসে তাহলে আমরা আকৃতির মধ্যে যাব, আগে আমরা সংকরায়ন বের করে দেখি। বোরন ট্রাইক্লোরাইড BCl3, এটার জন্য কি আসবে? হাফের সূত্র অ্যাপ্লাই করো। বোরন আছে গ্রুপ 13-তে, মানে তিনটা ক্লোরিন, আলটিমেটলি এটা আসলে হচ্ছে 3। তার মানে কি সংকরায়ন বুঝায়? sp2। আচ্ছা, POCl3, ফসফরাস অক্সিক্লোরাইড। দেখো ফসফরাস আছে গ্রুপ 15-তে, মানে 5, তিনটা ক্লোরিন আছে, আর কোনো চার্জ নাই, তার মানে এটা আসলে কি 4, তার মানে sp3। দেখছো, এইটাই কিন্তু আমাদের মিললো না। ওকে, তার আমাদের বলছে কি কোনটা ব্যতিক্রম, তার মানে বাকি তিনটা কিন্তু মিলবে, এইটা কিন্তু মিললো না, তাহলে উত্তর কিন্তু এইটা, রাইট? আচ্ছা, তুমি যদি চাও বাকিগুলো দেখতে পারো, যে আমাদের এখানে কি বলছে CH4, এটা তো আমরা অলরেডি জানি মিথেন কি হয়, sp3 সংকরায়ন হয়, তাই না? তাও তোমাদের বের করে দেখাই। কার্বনের জন্য 4 আর 4টা হাইড্রোজেন, তার মানে এটা কিন্তু 4 বোঝায়। 4 মানে হচ্ছে sp3। কার্বন টেট্রাক্লোরাইড একই নিয়মে তুমি বের করে দাও, 4টা ক্লোরিন আছে, তাই না? তার মানে এটা কিন্তু 4, এটা কিন্তু sp3। ম্যাচ করলো, তার মানে ম্যাচ করলে কিন্তু আমরা একসেপ্ট করব না। পরেরটা দেখো, NH3, হাফের সূত্র, নাইট্রোজেন আছে গ্রুপ 15-তে, মানে 5, তিনটা হাইড্রোজেন, মানে এটাও 4, এটাও কিন্তু sp3। তারপর NF3, হাফের সূত্র, তিনটা ফ্লোরিন আছে, তার মানে কত আসলো? 4, 4 মানে কি sp3, এটাও কিন্তু হবে না। তারপর কি আছে? অ্যামোনিয়াম, তাই তো, NH4, NH4+, এটার জন্য কি আসবে? হাফের সূত্র, নাইট্রোজেন হচ্ছে 5, 4টা হাইড্রোজেন, ক্যাটায়ন +1, মানে কি হবে? সূত্রের মাইনাস, -1, তার মানে আসলো 4, মানে sp3। আর সালফেট, সালফেট বের করো, এটা কিন্তু আমরা অলরেডি বের করে আসছি একবার। সালফারের জন্য হচ্ছে 6,
আর এখানে অ্যানায়নিক চার্জ হচ্ছে দুইটা। কত আসবে? 4 আসবে, মানে sp3। তাহলে বাকি সবগুলো হচ্ছে sp3 করে, তাই না? জাস্ট সংকরণের ব্যতিক্রম কোথায় আসলো? প্রথম অপশনে। তাই এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারলাম। আচ্ছা, চলো আগাই। sp সংকরায়ন বিশিষ্ট একটি কার্বনে কি ধরনের বন্ধন তৈরি হয়? আমরা কি দেখছিলাম? যেখানে কার্বন কার্বনের ট্রিপল বন্ড হয়, সেটা হচ্ছে আমাদের sp সংকরিত কার্বন, তাই না? এখানে একটি কার্বনের কথা বলা হয়েছে, তাহলে আমরা এই শুধুমাত্র একটা কার্বন নিয়ে চিন্তা করব, তাই না? এখন কার্বনের একটা যে দিকে তো আমাদের ট্রিপল বন্ড হবে সেটা তো শিওর। বাকি একটা হাত আছে না? বাকি কিন্তু একটা হাত থাকে। তাহলে এখানে তুমি সিগমার পাই হিসাব করো। সিঙ্গেল বন্ড মানে অলওয়েজ সিগমা হবে, তাহলে এটা তো অলওয়েজ আমাদের সিগমা বন্ড। আর ট্রিপল বন্ডের মধ্যে একটা হয় সিগমা বন্ড, আর বাকিগুলো কি হবে? পাই বন্ড, তাই না? তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? দুইটা সিগমা এবং দুইটা পাই। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, অপশন বি। আচ্ছা, এটা আসে যে কি বলা হয়েছে, যে কোন বন্ধনের কারণে পানিতে চিনি দ্রবীভূত হয়। এখন খেয়াল করে দেখো, পানি কিন্তু একটা পোলার সমযোজী যৌগ, তাই না? তো পোলার যৌগ কি করে? শুধুমাত্র আয়নিক যৌগ তাদের মধ্যে দ্রবীভূত করতে পারে, তাই না? চিনি চিনি কিন্তু একটা সমযোজী যৌগ। চিনি কি কোনো পোলারিটি আছে? নাই। তাহলে সে কেন পানিতে দ্রবীভূত হবে? কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ওকে, দেখো চিনির সংকেত কি? চিনির সংকেত হচ্ছে সুক্রোজ, C12H22O11, তাই না? দেখো এখানে কিন্তু আমাদের কি আছে? অক্সিজেন আছে, সেটা হচ্ছে পানির হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। আবার দেখো হাইড্রোজেন আছে, সেটা কিন্তু পানির অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। রাইট? এভাবে সে হচ্ছে পানির সাথে একীভূত হয়ে পানির মধ্যে দ্রবীভূত হয়ে যায়। বুঝতে পারলাম। আচ্ছা, চলো আগাই। দেখো রিটেন পার্টে চলে আসলাম। নিচের যৌগ বা আয়নগুলো সংকরায়ন এবং তাদের আকৃতি উল্লেখ করতে বলা হয়েছে। তো POCl3, হ্যাঁ, আমরা আগে হচ্ছে এখানে সংকরায়নটা দেখার চেষ্টা করি। POCl3, এটার জন্য সংকরণ কি হবে এটা কিন্তু অলরেডি আমরা একবার করে ফেলছি, তাও আমি তোমাদের আরেকবার দেখাই। ফসফরাস গ্রুপ 15 মানে 5, তিনটা ক্লোরিন, তার মানে কত আসলো? এটা 4। 4 মানে কি সংকরায়ন দাঁড়ালো? sp3। এখন দেখো এটার মধ্যে আকৃতি কিরকম আসবে, একটু খেয়াল করে দেখি তো ভাইয়া। এখানে আমাদের ফসফরাস অক্সিক্লোরাইড, এটা দেখতে কিরকম হয়? এটা দেখতে হয় এরকম, তাই না? আচ্ছা বলো তো, এখানে কি কোনো লোন পেয়ার আছে? লোন পেয়ার কিন্তু নাই, অর্থাৎ তার লোন পেয়ার শূন্যটা। তো লোন পেয়ার যতক্ষণ না থাকবে ততক্ষণ কিন্তু আকৃতির কোনো পরিবর্তন হবে না। তাহলে এটার কি আকৃতি দাঁড়াবে? চতুস্তলকীয়। বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা, সংকরায়ন হচ্ছে sp3, আকৃতি চতুস্তলকীয়। পরেরটা আসা হচ্ছে আমাদের নাইট্রাইট আয়ন। একই যুক্তি, গ্রুপ 15 মানে 5, কোনো একযোজীমূলক নাই, বাট অ্যানায়ন আছে একটা, তাই তো? তাহলে এটা আসলো কত? 3, মানে sp2। তুমি যদি এটা শেপ দেখতে চাও, এটা শেপ কিরকম হয়? এটা শেপ হয় অনেকটা এরকম, তাই তো? এখন বিষয় হচ্ছে কেন এরকম হচ্ছে, কারণ এখানে কি আছে? একটা লোন পেয়ার আছে না? নাইট্রোজেনে কিন্তু লোন পেয়ার থাকে, তাই তো? পাঁচটার মধ্যে তিনটা ইলেকট্রন তো বন্ধনে খরচ হয়ে গেল, বাকি দুইটাই হচ্ছে লোন পেয়ার তৈরি করে। রাইট? এই লোন পেয়ারের বিকর্ষণের কারণে কিন্তু সেটা হচ্ছে, আর তুমি বলতে পারো হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকার থাকে না, সেটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে বিকৃত সমতলীয় ত্রিকোণাকার হয়ে যায়। ঠিক আছে? এখন ত্রিভুজাকার আর ত্রিকোণাকারের মধ্যে একটু পার্থক্য আছে, তো আমি হচ্ছে এত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট তুমি মনে রাখবা যে ত্রিভুজ আকারে কি হয়, এটা ত্রিভুজের সেন্টারে আমাদের কেন্দ্রীয় পরমাণুটা থাকে। আর ত্রিকোণ আকারে কি হবে? ত্রিভুজের একদম প্রান্তে, যে কোনো একটা কর্নারে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুটা চলে যাবে। একটু দেখো তো, এখানে কি সেরকম একটা শেপ আমরা দেখতে পারতেছি না? এখানে কিন্তু সেরকম একটা শেপ দেখা যাচ্ছে, তাই তো? এটা এই প্রান্তে হচ্ছে আমাদের নাইট্রোজেনটা চলে আসছে। এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিকৃত ত্রিকোণাকার যৌগ। ঠিক আছে? বা বিকৃত সমতলীয় ত্রিকোণাকার যৌগ। তার মানে এখানে লোন পেয়ার একটা আছে, এটার জন্য কি হয়ে গেল? এটার শেপটা পাল্টায় গেল। আমি বলতে পারি কি বিকৃত ত্রিকোণাকার বা সমতলীয় ত্রিকোণাকার বলা যায়। আচ্ছা, তাহলে গেল বিষয়টা। পরেরটা আসা হচ্ছে সালফেট, SO4 2 এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। এখানে সালফারের জন্য 6, আর -2 এর জন্য +2। কত আসলো এটা? 4 আসলো, মানে sp3, তাই তো? আচ্ছা, তুমি যদি এখানে গঠনটা দেখতে চাও, গঠনটা কিরকম আসবে?
অনেকটা এরকম আসে। ডাবল বন্ড দুইটা এই, তাই না? তাহলে যদি খেয়াল করি ভাই, এখানে কি সালফারে কোনো লোন পেয়ার আছে? সালফারে কিন্তু কোনো লোন পেয়ার নাই, কারণ তার বাইরে আছে 6টা ইলেকট্রন, 6টাই কিন্তু এই বন্ধন তৈরিতে ইউজ হয়ে গেল, তাই না? বন্ধন গুলো দেখতে পারি। তার মানে চতুস্তলকীয় হওয়ার কথা ছিল, চতুস্তলকই হবে। বুঝতে পারলাম তো? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের IF7। IF7 এ কি হচ্ছে একটু যদি আমরা খেয়াল করি, আবার তুমি এখানে হাফের সূত্র অ্যাপ্লাই করো। আয়োডিনের জন্য তো 7টা ফ্লোরিন আছে, তাই না? তাহলে কত আসবে আলটিমেটলি 7। 7 আসা মানে কি, সেটা কি হবে? sp3d3, তাই না? রাইট। লোন পেয়ার একটু কাউন্ট করে দেখি তো, লোন পেয়ার কতগুলো আছে? আয়োডিনের বাইরে 7টা ইলেকট্রন, 7টাই আমাদের ফ্লোরিন নিয়ে গেল, তাই না? 7টাই আমাদের ফ্লোরিন নিয়ে গেছে না? আচ্ছা, তাহলে এখানে কিন্তু কোনো লোন পেয়ার নাই। রাইট। তুমি যদি একটু আহ আকৃতিটা দেখতে চাও তাও কিন্তু হবে, দেখো এই যে আয়োডিন, আয়োডিন হচ্ছে এরকম, ফ্লোরিন হচ্ছে 5টা নিবে, তাই তো? এবং উপরের দিক থেকে একটা ফ্লোরিন থাকবে, নিচের দিকে একটা ফ্লোরিন থাকবে, এই হচ্ছে IF7 এর গঠন। রাইট, কোনো লোন পেয়ারিং কিন্তু নাই। অর্থাৎ sp3d3 জন্য যেরকম আকৃতি আসা উচিত সেরকম আকৃতি আসবে, সেটা হচ্ছে পঞ্চভুজাকার দ্বিপিরামিড। ওকে। আচ্ছা, এরপর কি আছে আমাদের? IO3 মাইনাস, হ্যাঁ, আয়োডেট। IO3 মাইনাস। এখন এটার জন্য কি আসে, আবার তুমি হাফের সূত্র অ্যাপ্লাই করো। আয়োডিনের জন্য হচ্ছে 7, তাই না? আচ্ছা, আর এখানে -1 আছে, মানে +1 বসাই দিলাম, তাহলে কত আসলো এটা? sp3, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো এখানে কি কোনো লোন পেয়ার আছে কিনা, একটু সংকেত এঁকে দেখি তো এখানে কিরকম আসে। এখানে আসে হচ্ছে অনেকটা এরকম, দেখো, ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, আর এখানে হচ্ছে অক্সাইড। তাহলে আয়োডিনের বাইরে হচ্ছে 7টা ইলেকট্রন, আর এখানে আমি 5টা ইলেকট্রন হচ্ছে বন্ধন জোড়ে খরচ করে ফেললাম। আর একটা আমাদের লোন পেয়ার থাকলো, তাহলে লোন পেয়ার আছে একটা। তার মানে এটা যে চতুস্থলকীয় হওয়ার কথা ছিল, চতুস্থলকীয় হবে? হবে না। তাহলে আকৃতি কিরকম হয়ে যাবে? লোন পেয়ারের বিকর্ষণের কারণে আকৃতি পাল্টায়, যে এখানে হবে হচ্ছে ত্রিকোণাকার পিরামিড, তাই না? ওই যে অ্যামোনিয়ার কথা চিন্তা করে দেখো, একটা লোন পেয়ার ছিল, ত্রিকোণাকার পিরামিড। ওকে ভাইয়া, বুঝতে পারলাম। তাহলে আশা করি এইগুলো তোমরা এখন পারবা। জাস্ট তুমি এখানে লোন পেয়ারটা গুনবা, তাই না? আচ্ছা, চলো আমরা আগাই সামনের দিকে। কি বলা হচ্ছে যে sp2 হাইব্রিড অরবিটালের জ্যামিতিক চিত্র আমাকে আঁকতে বলা হয়েছে। আঁকি, তাহলে এই ধরো হচ্ছে আমাদের এস অরবিটাল, আর এখানে ধরো আমি পি আঁকলাম, এটা ধরো আমাদের px, এটা ধরো আমাদের py। সংকরায়ন হইলো, তাহলে কি হবে? 3টা সংকর অরবিটাল তৈরি হবে, তারা হচ্ছে একটা ত্রিভুজাকার কাঠামো তৈরি করবে, তাই না? এই ধরো হচ্ছে আমাদের সেই ত্রিভুজাকার কাঠামো, বড় লোব ছোট লোব, তাই তো? বড় লোব, ছোট লোব, বড় লোব, ছোট লোব, তাই না? এই হচ্ছে আমাদের সেই sp2 সংকরিত অরবিটালের কাঠামো। ওকে, বুঝতে পারলাম। এখন বলছে কি C2H4, মানে এটা কোন যৌগটা বলো তো আমাকে একটু? ইথিন যৌগটা। এই ইথিনের মধ্যে যে পাই বন্ধন তৈরি হয়, দেখো এখানে একটা সিগমা বন্ড আর এখানে একটা পাই বন্ড আছে, তাই না? সেই পাই বন্ধনের গঠনে আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি। আমরা যে কিন্তু জানি যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, সেখানে কি সংকরায়ন ইন্ডিকেট করে? sp2। তার মানে এখানে কিন্তু এই sp2 সংকরণ আছে, তাই না? তো তুমি চিন্তা করে দেখো, একটা কার্বন আছে এরকম sp2, তুমি এখানে মেইন লোব গুলোই দেখাও, কোনো সমস্যা নাই। এই ধর একটা কার্বন পরমাণু, তার সাথে আরেকটা কার্বন পরমাণু এরকম করে একটা সিঙ্গেল বন্ড করে থাকে, তাই না? এরকম বিষয়টা তুমি চাইলে এটাকে ইকুইভ্যালেন্ট আকারে একটা দাগ দিয়ে দেখাইতে পারো, এই যে কার্বনের সাথে কার্বনের সিঙ্গেল বন্ড হইলো, তাই না? আচ্ছা, তারপর কি আছে? 4টা হাইড্রোজেন আছে না? এই হাইড্রোজেন গুলোকে তুমি বসায় দাও, তাই তো? আচ্ছা দেখো, এখানে একটা হাইড্রোজেন, তাই তো? তার মানে এখানে তুমি কি করবা? একটা দাগ দিয়ে হাইড্রোজেন দেখাই দিলা। এখানে একটা হাইড্রোজেন, এখানে তুমি হাইড্রোজেন দেখাই দিলা। এখানে একটা হাইড্রোজেন, তুমি এখানে হাইড্রোজেন দেখাই দিলা। আর এইখানে একটা হাইড্রোজেন, তার মানে এখানে তুমি হাইড্রোজেন দেখাই দিলা। তাহলে বুঝতে পারলাম এই যে অরবিটালে যে অধিক্রমণ হইলো, এখানে নিশ্চয়ই এক জোড়া কি করে ইলেকট্রন আছে। ওকে, এটা কিন্তু আমাদের গেল। তুমি যদি একটু চিন্তা করে দেখো ভাই, এখানে কার্বনের যে সংকরণ হয় sp2, বাট কার্বনের ইলেকট্রন বিন্যাসটা কিরকম ছিল? 2s1 2p3, তাই না? এক্সাইটেড অবস্থায়। তাহলে এস এর মধ্যে একটা ইলেকট্রন এবং পি এর মধ্যে 3টা ইলেকট্রন ছিল, বাট আমি তো এস আর 2টা পি নিছিলাম সংকরণের জন্য। তাহলে একটা পি কি আমাদের এক্সট্রা আছে না? pz।
এই পিজেড এর ইলেকট্রনটাকে আমরা কি বলতেছি? বিশুদ্ধ অরবিটালের ইলেকট্রন। এরাই হচ্ছে আলটিমেটলি পাই বন্ড তৈরি করবে। ওকে, তাহলে তুমি পাই বন্ডটা চাইলে এখানে দেখাই দিতে পারো, হ্যাঁ, ডান দিকে দেখাই দিতে পারো। এখানে যেহেতু একটু ক্লামজি হয়ে যাচ্ছে, এখানে তোমার না দেখাইলেও হবে। এই ধর হচ্ছে আমাদের সেই পিজেড অরবিটালটা, হ্যাঁ, জেড অক্ষ বরাবর আছে। এই ধর হচ্ছে আমাদের সেই পিজেড অরবিটালটা। এটা হচ্ছে আমাদের সেই পিজেড, এটা হচ্ছে আমাদের সেই পিজেড। একটা একটা করে ইলেকট্রন আছে, এখানে একটা, এখানে একটা। এদের মধ্যে হচ্ছে আমাদের পাই বন্ডটা তৈরি হবে। ওকে, উপরে পাই বন্ড না হলে নিচে নিশ্চয় একটা পাই বন্ড হবে। এটাকে আমরা অ্যান্টি পাই বলি। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা পাই বন্ড হয় না, দুইটা কিন্তু একই পাই বন্ড বোঝায়। তাহলে এইভাবে আঁকতে পারলে আমাদের কাজ শেষ। ওকে, ক্লিয়ার আশা করি। আচ্ছা, চলো, তাহলে এই হচ্ছে আমাদের বি নাম্বারটা আর কি। চলো আমরা আগাই। দেখো এখানে কি বলা হয়েছে পরের প্রশ্নে, যে আয়নিক বৈশিষ্ট্যের নিম্ন ক্রম অনুসারে, মানে বড় থেকে ছোট, এভাবে তোমাকে সাজাইতে বলা হয়েছে। তার মানে এখানে তোমাকে ফাজান অ্যাপ্লাই করতে হবে। তুমি দেখবা ফাজান দিয়ে কোথায় কিরকম পোলারায়ন হয়, তারপর আমাদের ডিসিশনের বিষয়টা আসবে। আচ্ছা, এখানে দেখি প্রথম যে প্রশ্নটা বলা আছে সেখানে কিন্তু দেখো সবগুলা কি দেওয়া আছে, ধাতুর বিভিন্ন ক্লোরাইড লবণ দেওয়া আছে। তো এখানে ক্লোরাইড গুলা কি কমন আয়ন, তাই না, একই রকম আয়ন। তাহলে তুমি ক্লোরাইড গুলো বাদ দিয়ে চিন্তা করে দেখো, তাহলে কি কি থাকবে? অ্যালুমিনিয়াম 3+, কপার 2+, আয়রন 3+, এবং হচ্ছে ক্যালসিয়াম 2+, তাই না? আচ্ছা, চার্জের নিয়ম অ্যাপ্লাই করার আগে আমাদের আগে দেখতে হবে তৃতীয় নিয়মটা। ঠিক আছে, তিনটা নিয়ম আমরা সাইমালটেনিয়াসলি একটু টেস্ট করে দেখার চেষ্টা করি। অ্যালুমিনিয়াম ক্যাটায়নের মধ্যে ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই, কপারে কিন্তু ডি অরবিটালে ইলেকট্রন আছে। ঠিক আছে, D9, তাই তো, দুইটা ইলেকট্রন চলে গেছে। ফেরিকের আবার ডি অরবিটালে ইলেকট্রন আছে D5, তাই না? রাইট, তিনটা ইলেকট্রন চলে গেছে যেহেতু। আর ক্যালসিয়ামে কিন্তু ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই। যাদের ডি অরবিটালে ইলেকট্রন থাকে তারা কিন্তু বেশি সমযোজী হয়। অর্থাৎ কপার আর ফেরিক কিন্তু অ্যালুমিনিয়াম ক্যালসিয়ামের তুলনায় বেশি সমযোজী। রাইট, এখন বুঝতে পারলাম তো। আচ্ছা, এখন এদের মধ্যে আবার কে বেশি সমযোজী? তুমি এখন চার্জ দেখো, 3+ বেশি সমযোজী হবে, বেশি পোলারায়ন করে। রাইট, ওকে। আমি যদি এখানে পোলারায়নের ক্রমটা আগে লিখি, এই দেখো, ফেরিক হচ্ছে বেশি পোলারায়ন করবে, দেন হচ্ছে কপার 2+। ওকে, এবার তুমি এখানে আসো, অ্যালুমিনিয়াম 3+, ক্যালসিয়াম 2+, কার চার্জ বেশি? অ্যালুমিনিয়াম 3+-এর চার্জ বেশি, তাহলে অ্যালুমিনিয়াম 3+ কিন্তু ক্যালসিয়াম 2+-এর তুলনায় বেশি পোলারায়ন করবে। ওকে, তাহলে এখানে তুমি বলতে পারো অ্যালুমিনিয়াম 3+ বেশি পোলারায়ন করে, তারপর হচ্ছে ক্যালসিয়াম 2+। ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। এখন যে যত বেশি পোলারায়ন করবে তার লবণটা তত বেশি সমযোজী হবে, তাই না? তত বেশি সমযোজী হওয়া মানে কি? তত কম আয়নিক। বাট আমাকে বের করতে বলা হয়েছে কি আয়নিকের নিম্ন ক্রম। তো আমাদের সবচেয়ে বেশি আয়নিকটা আগে খুঁজতে হবে। তাহলে যে লবণটা সবচেয়ে কম সমযোজী সেটাই বেশি আয়নিক, তাই না? তাহলে এখানে ক্যালসিয়ামের যে লবণটা আছে, ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড, এটা সবচেয়ে বেশি আয়নিক হবে। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে আমাদের কিউপ্রিক ক্লোরাইড, আর লাস্টে হচ্ছে ফেরিক ক্লোরাইড। আশা করি এটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। তাহলে আমাদের 1 নাম্বার উত্তর হচ্ছে এইটা। ওকে, আশা করি এটা তোমরা বুঝলা। এবার 2 নাম্বারে চলে আসো। ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, খুবই ইজি। এখানে ক্যালসিয়াম গুলো ক্যাটায়ন, তাহলে থাকলো কি ফ্লোরাইড, ব্রোমাইড, ক্লোরাইড। এখন একই গ্রুপের উপর থেকে নিচে আসলে আকারে বাড়তে থাকে, ব্রোমিন সবার নিচে। সো ব্রোমিনের মধ্যে সবচেয়ে বেশি সমযোজী বৈশিষ্ট্য, তাই তো? তার মানে ক্যালসিয়াম ব্রোমাইড হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী যৌগ। তো সবচেয়ে বেশি আয়নিক কি হবে? যে সবার ছোট, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড সবার ছোট, তাই না? এরকম বিষয়টা, এগুলো তো আমরা অলরেডি দেখে ফেলছি, সো আমি হচ্ছে আর এটাকে ফার্দার এক্সপ্লেন করলাম না। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড হচ্ছে সবচেয়ে আয়নিক, দেন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, আর লাস্টে হচ্ছে ক্যালসিয়াম ব্রোমাইড। ওকে, আশা করি এটা সমস্যা হয় নাই। হ্যালোজেন গুলো তো আমরা অলরেডি দেখে ফেলছি, সো এটা আমি একদম শর্টেই বলে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে একই রকম HF HI HBr HCl। তুমি আবার হ্যালোজেন দিয়ে চিন্তা করো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, সবার নিচে আছে আয়োডিন, তাই না? এটা সবচেয়ে বেশি পোলারাইতে হবে, মানে কি সবচেয়ে বেশি সমযোজী হবে, তাই না? আর ফ্লোরিন সবার উপর আছে, সবচেয়ে বেশি আয়নিক। তাহলে সবচেয়ে বেশি আয়নিক কে দাঁড়াইলো? HF, তাই তো, ফ্লোরিনেরটা। দেন হচ্ছে ক্লোরিনের যৌগ HCl, দেন হচ্ছে ব্রোমিনের যৌগ HBr, লাস্টে হচ্ছে আয়োডিনের যৌগ HI। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারলা। এবার পরেরটা আসে দেখি। দেখো 4 নম্বরে কি বলা হয়েছে, যে ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, তাই না? আচ্ছা, এখানে একটু যদি হ্যালোজেনের দিকে
আগে খেয়াল করে দেখি, তাহলে দেখো এখানে কি আছে, ব্রোমাইড আর ক্লোরাইড। কে বড় আমাকে বলো তো? নিশ্চয়ই ব্রোমাইড আয়নটা ক্লোরাইড আয়ন থেকে বড় হবে। নিচে আছে, তাই তো, এটার আকার বড়। যার অ্যাননের আকার যেটার বড় হয় সেটা বেশি সমযোজী, তাই না? তাহলে মানে এখানে ম্যাগনেসিয়াম ব্রোমাইড কিন্তু বেশি সমযোজী। আমাকে কিন্তু বেশি আয়নিক খুঁজতে হবে। তারপর দেখো ক্যালসিয়াম আছে আর বেরিয়াম আছে, তাই না? কে বেশি ছোট হবে বলো তো দেখি। কে এখানে বেশি সমযোজী হবে? সে ক্যালসিয়ামটা, এটা উপরে আছে, আকার ছোট, ক্যাটায়নের আকার ছোট হলে বেশি সমযোজী। তাহলে কে বেশি আয়নিক হবে? বেরিয়ামটা। তাহলে এখানে সিকোয়েন্সটা কিরকম আসলো? বেরিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি আয়নিক, তারপর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এবং লাস্টে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সেই সিকোয়েন্সটা। তাহলে আশা করি তোমরা ভাইয়া এই জিনিসগুলো বুঝতে পারছো। চলো আগাই। কি বলা হচ্ছে এখানে? ব্যাখ্যা করতে বলা হচ্ছে যে সিলভার ক্লোরাইড একটা সাদা বর্ণযুক্ত যৌগ। এটা কিন্তু আমরা অলরেডি ব্যাখ্যা করে ফেলছি যে ভাই এখানে আমাদের সিলভার অবস্থান্তর ধাতু হয়, তাও কিন্তু এটাকে আমরা কি করবো, ফাজান দিয়ে অ্যাপ্লাই করতে পারি। তোমাদের এখানে অনেকের সমস্যা আমি যেটা দেখলাম, অনেকে আমাকে বলছো যে ভাই এখানে সিলভার প্লাস এই আয়নটার ইলেকট্রন বিন্যাসে আমি কি পাই? এখানে কিন্তু ইলেকট্রন বিন্যাসে পাওয়া যায় হচ্ছে 4d10, তাই না? রাইট? কারণ সিলভার তো 4d10 5s1 ছিল। তাহলে সিলভার প্লাস কি হয়ে যাবে? 4d10 হয়ে যাবে, তাই না? তাহলে ডি অরবিটালটাও কমপ্লিটলি ফিল্ড। তাহলে এটা তো আমাদের অবস্থান্তর হওয়ার কথা না, তাই না? তাহলে অবস্থান্তর না হলে তো সাদা হবে, কথাটা ঠিক আছে। বাট এই যুক্তি অনুযায়ী ভাই যে আমাদের সিলভার ব্রোমাইড এটা তো সাদা হওয়া উচিত ছিল, বাট এটা তো সাদা হয় না, হালকা হলুদ হয়। সিলভার আয়োডাইড এটা তো সাদা হওয়া উচিত ছিল, বাট এটা তো সাদা হয় না, গাঢ় হলুদ হয়। তাহলে এইগুলোর ব্যাখ্যা কি? একটু খেয়াল করে দেখে ভাইয়া, আমাদের অবস্থান্তর ধাতু হওয়ার জন্য শর্ত কি ছিল? অন্তত একটা সুস্থিত ক্যাটায়ন আমাদের দরকার। সব ক্যাটায়ন কিন্তু ডি অরবিটালটা ইনকমপ্লিট হওয়ার দরকার নেই, জাস্ট একটা হইলে চলবে। হ্যাঁ, সিলভার প্লাস হচ্ছে কমপ্লিটলি ফিল্ড, তার মানে এটা কিন্তু শর্ত মানে না। বাট তুমি যদি সিলভার টু প্লাসের ক্ষেত্রে খেয়াল করে দেখো, সিলভার টু প্লাসও কিন্তু একটা স্টেবল ক্যাটায়ন তৈরি করে। সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসে কি পাবো? 49 পাবো। তার মানে এখানে কিন্তু ইনকমপ্লিট, তাই না? তার মানে সিলভার কিন্তু একটা অবস্থান্তর ধাতু হবে। রাইট? বাট আমরা কি বলছিলাম? সিলভার হ্যালাইডের ক্ষেত্রে আমরা কিন্তু ওই যুক্তিটা অ্যাপ্লাই করতে পারি না যে অবস্থান্তর ধাতুর আয়নগুলো সবসময় রঙিন হবে, বা অবস্থান্তর ধাতু যৌগগুলো অলওয়েজ রঙিন হবে। সিলভার হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য না, তাই না? সেক্ষেত্রে আমরা কি দেখি? এখানে কিন্তু আমরা ঋণাত্মক যে আয়নটা আছে অর্থাৎ হ্যালাইড আয়ন, সেই হ্যালাইড আয়নের আকার দেখি। হ্যালাইড আয়নের আকার যত বড়, সেখানে বর্ণের তীব্রতা তত বেশি। যেহেতু এখানে ফ্লোরাইড আয়ন আর ক্লোরাইড আয়ন সবচেয়ে ছোট, মানে ছোট ছোট অ্যানায়ন, তাই এরা কিন্তু কোনো কালার দেখাইতে পারে না, এটা হচ্ছে সাদা হয়ে যায়। বুঝতে পারলাম? এই হচ্ছে ব্যাখ্যা। বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, সো এটা নিয়ে আমি আর পেঁচাইলাম না, একটু পড়লেই হবে। পরেরটা দেখি, NH3 এবং NF3 এর মধ্যে বন্ধন কোণে ভিন্নতা দেখা যায়। এগুলো কিন্তু তোমরা বোর্ড পরীক্ষার জন্য পড়ছো, তো আমি একটু বলে দিই। দেখো, NH3 সংকরণ কি আসে? আমরা অনেক বের করছি এগুলা। নাইট্রোজেনের জন্য 5, 3টা হাইড্রোজেন, তার মানে কত আসলো? 4 আসলো। তাই তো, তার মানে সংকরণ আসে কিন্তু sp3। বাট আমরা জানি এখানে একটা লোন পেয়ার আছে, তার মানে আকৃতি কিন্তু চতুস্তলকে হবে না, কিরকম হবে? ত্রিকোণাকার পিরামিড, তাই তো? ত্রিকোণাকার পিরামিড। রাইট? আচ্ছা, তুমি যদি এখানে NF3 ক্ষেত্রে খেয়াল করে দেখো, ওর জন্য একই যুক্তি। এখানেও নাইট্রোজেন আছে, এখানেও ফ্লোরিন একযোজী মূলক, তার মানে এখানেও 4। এখানেও আমাদের সংকরণ হচ্ছে sp3। এখানেও আমাদের একটা লোন পেয়ার আছে, মানে ত্রিকোণাকার পিরামিড হবে। সবই কিন্তু সেম, বাট পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে বন্ধন কোণে। এটার জন্য আসে 160 ডিগ্রি, এবং NF3 এর জন্য আসে হচ্ছে 102.5 ডিগ্রি। এখানে কিন্তু ভিন্নতা চলে আসলো। এখন এই ভিন্নতার কারণ কি? কেন্দ্রীয় পরমাণুর আকার এবং তড়িৎ ঋণাত্মকতা। এটাই মেনলি কারণ। দেখি NH3, তাই না? এই দেখো NH3 এভাবে থাকে। এখন আমাকে বলো, নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক? নিশ্চয়ই নাইট্রোজেন বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে সে কি করবে? এই বন্ধন জোড়ের ইলেকট্রন গুলাকে নিজের দিকে আকর্ষণ করবে বেশি, তাই না? বন্ধন জোড়ের ইলেকট্রন গুলাকে সে বেশি নিজের দিকে আকর্ষণ করবে। ওকে, তাহলে খেয়াল করে দেখো, লোন পেয়ার হচ্ছে বন্ড পেয়ার গুলোকে কখন বেশি বিকর্ষণ করতে পারে? যখন তারা সেন্টার থেকে দূরে থাকে, তাই না? এখানে তো সেন্টারের কাছাকাছি চলে আসলো, তো এখানে বিকর্ষণের মাত্রা কিন্তু কম হয়, এই জন্য বন্ধন কোণটা একটু বেশি হয়। আর NH3 এর ক্ষেত্রে কি হবে? এখন আমাকে বলো, নাইট্রোজেন ফ্লোরিনের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক?
নিশ্চয়ই ফ্লোরিন। ফ্লোরিন সবার থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, একদম ফোর, তাই না, সবচেয়ে বেশি মান। তাহলে এই যে আমাদের যে বন্ড পেয়ারটা আছে, এই বন্ড পেয়ারের ইলেকট্রন গুলো কোথায় থাকবে? নিশ্চয়ই ফ্লোরিনের কাছাকাছি থাকবে, তাই না? এই দেখো, এই যে এটা হচ্ছে ফ্লোরিনের কাছাকাছি থাকবে। ওকে, এরকম ভাবে। এখন আমাকে বলো, লোন পেয়ার গুলোকে এখন বেশি বিকর্ষণ করবে নাকি কম বিকর্ষণ করবে? সেন্টার থেকে তো এখন দূরে আছে, তার মানে এই বিকর্ষণের মাত্রা কিন্তু এখন বেশি হবে। তো লোন পেয়ার গুলো বন্ড পেয়ার গুলোকে বিকর্ষণ করে কি করবে? এই বন্ধন কোণের মানটাকে কমায় ফেলবে। কমায় কত করে ফেললো? এখানে 102.5 ডিগ্রি। হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। আশা করি তোমরা এগুলো আগে থেকেই পারো। চলো আগাই। আচ্ছা, এখানে দেখো, এটা কিন্তু আমাদের বুটেক্স আসারটা প্রশ্ন, যে এখানে বিভিন্ন অণু এবং আয়নের কথা বলা আছে, এদের আকৃতি এবং বন্ধন কোণের কথা ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো, প্রথমে আছে মিথেন। তো মিথেন তো খুবই ইজি, আমরা জানি, তাই না? কার্বন হচ্ছে 4, হাইড্রোজেন 4টা। তার মানে কি আসলে? এটা 4, 4 মানে হচ্ছে sp3। খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো লোন পেয়ার নাই, তাই না? কার্বনের 4টা ইলেকট্রন, 4টাই আমি হাইড্রোজেনের সাথে ইউজ করে ফেললাম। তাহলে এখানে কোনো লোন পেয়ার নাই। তার মানে এটার আকৃতি কি হবে? চতুস্তলকীয় হবে। চতুস্তলকীয়, রাইট? আচ্ছা, বন্ধন কোণ কত হবে? এটা আমরা জানি, 109.5 ডিগ্রি, রাইট? আচ্ছা, পরেরটা হচ্ছে CH3 মাইনাস, অর্থাৎ মিথাইল অ্যানায়ন। এটার জন্য কি আসবে? হাফ। তারপর কার্বনের জন্য কত? 4, 3টা হাইড্রোজেন, অ্যানায়নের জন্য আবার প্লাস। তো এগুলো তোমরা আশা করি পারো এখন। এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 4, 4 মানে কি আসলে sp3। এখন আমাকে বলো তো, এখানে কি কোনো লোন পেয়ার আছে? তোমার বুদ্ধি কি বলে? কার্বন দেখো 4টা আছে, তার মধ্যে 3টা হাইড্রোজেনের সাথে খরচ হয়ে গেল, তাহলে একটা বাকি থাকলো না। তার মধ্যে দেখো আবার একটা অ্যানোনিক চার্জও আছে, তার মানে এই একের সাথে আরেকটা এক যোগ হবে। তাহলে আমাদের বাইরে কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা। দুইটা ইলেকট্রন মানে কি? একটা লোন পেয়ার। তার মানে এখানে কার্বনের কাছে কিন্তু একটা লোন পেয়ার থাকে। বুঝতে পারলাম? কার্বনের নিজের একটা ইলেকট্রন এবং চার্জের একটা ইলেকট্রন মিলে একটা লোন পেয়ার সে তৈরি করে। বুঝতে পারলাম? তাহলে এখানে লোন পেয়ার কতগুলো? একটা। তার মানে এই শেপটা কিন্তু আর চতুস্তলকীয় হবে না। এই শেপটা কিরকম হয়ে যাবে? বিকৃত চতুস্তলক, বা এটাকে আমরা ত্রিকোণাকার পিরামিড বলতে পারি। হ্যাঁ, ত্রিকোণাকার পিরামিড। যদি এটা অত বেশি বিকৃত হয় না, দেখবা যে কিছু কিছু জায়গায় এটাকে শুধুমাত্র বিকৃত চতুস্তলক লেখা আছে, কারণ এটা পিরামিড হওয়ার জন্য অত বেশি বিকৃত হয় না। হ্যাঁ, যাই হোক, কোনো সমস্যা নাই, তুমি যেটা ইচ্ছা লেখো, কোনো সমস্যা নেই। এখন একটা লোন পেয়ার থাকলে sp3 বন্ধন কোণ কত হয়ে যায়? আমরা কিন্তু দেখছি অ্যামোনিয়ার জন্য সেটা মান কত? 160 ডিগ্রি। বাট অ্যামোনিয়া তো আমাদের হাইড্রোজেনের তুলনায় বেশি তড়িৎ ছিল, তাই না? কার্বন তো অত বেশি তড়িৎ না। তার মানে এখানে কিন্তু অত বেশি বন্ধন কোণ কমাইতে পারে না। বন্ধন কোণ কমায়, বাট অত বেশি কমাইতে পারে না। কমায় কত করে? 109.1 ডিগ্রি। ওকে, এটা তোমাকে একটু জানা থাকা দরকার। হ্যাঁ, দেখবা তোমাদের কনসেপ্ট বুক বা কোশ্চেন ব্যাংকে শুধুমাত্র এভাবে লেখা আছে যে << 109.5 ডিগ্রি। অর্থাৎ 109 থেকে কম হবে, বাট অত বেশিও কমবে না। সেই মানটা আলটিমেটলি হয় হচ্ছে 109.1 ডিগ্রি। হ্যাঁ। আচ্ছা, পরেরটা আসি। সেখানে আমাদের মিথাইল কার্বোক্যাটায়নের কথা বলা হচ্ছে, তাই তো, CH3+। তাহলে এই ক্ষেত্রে কি হয়? আবার সেম জিনিস, হাইড্রোজেন 3টা, আর এখানে ক্যাটায়ন একটা, তাহলে দাঁড়াইল হচ্ছে 3। 3 মানে কি আসবে? sp2। লোন পেয়ার আছে? লোন পেয়ার কিন্তু নাই, একদম ইজি জিনিস, বোঝাই যাচ্ছে। কারণ কার্বনে হচ্ছে 4টা ইলেকট্রন ছিল, তার মধ্যে 3টা আমি হাত হিসেবেই ব্যবহার করে ফেললাম, আর একটা এক্সট্রা ইলেকট্রনকে কিন্তু আমি বের করে দিছি, এই জন্য তো ক্যাটায়নিক চার্জ হয়েছে, তাই না? তার মানে এখানে কিন্তু কোনো লোন পেয়ার নাই। sp2 হলে কিরকম হয়? সমতলীয় ত্রিভুজাকার, তাই তো? সমতলীয় ত্রিভুজাকার। তাহলে এখানে বন্ধন কোণটা কত হবে? 120 ডিগ্রি নর্মাল। ওকে, ক্লিয়ার? চলো আগাই। আচ্ছা, দেখি এখানে প্রথম প্রশ্নটা কিন্তু আমরা অনেকেই পারি নাই। কি বলা হচ্ছে? HCl এর অণুর বন্ধন দূরত্ব দেওয়া আছে 1.27 অ্যাংস্ট্রম। এখন অ্যাংস্ট্রম মানে কি? আমরা কিন্তু জানি যে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 এত মিটার। এবং ডাইপোল মোমেন্টের মান দেওয়া আছে কি? 1.03 ডি। এই ডি মানে হচ্ছে ডি বাই। হ্যাঁ, এই ডি মানে কি বলতো? ডি বাই। ডি বাই। ওকে। আচ্ছা, এখন এক ডিভাইয়ের মান কত আসে এটা তোমাদের বইয়ে উল্লেখ করা আছে। এক ডিভাইয়ের মান আসে হচ্ছে 3.336 × 10⁻⁻30। এটা তোমাদের বইয়ে, হাজারিনাক স্যারের বইয়ের সুন্দর মতো লেখা আছে। এককটা কি হবে? কুলম মিটার। হ্যাঁ, এটা কিন্তু সেন্টিমিটার না।
কুলম্ব ইনটু মিটার। ওকে। আচ্ছা, এখন বলছে কি অণুতে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ তোমাকে হিসাব করতে বলা হচ্ছে। আচ্ছা, এখন তুমি যদি এখানে ফর্মুলাটা দেখতে চাও, আমি যদি শতকরা পরিমাণটা বের করতে চাই, আমরা কিন্তু এমসিকিউতে একটা ফর্মুলা দেখছিলাম, বাট ওই ফর্মুলা কখন প্রযোজ্য? যদি আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান দেওয়া থাকে দুইটা পরমাণুর, তাই না? বাট এখানে তো সেরকম কিছুই দেওয়া নাই। তাহলে এখানে আমাদের একটা ভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে মিউ অবজার্ভড, মিউ ও ডিভাইডেড বাই মিউ থিওরিটিক্যাল, মানে মিউ টি ইন্টু 100%। এইটা হচ্ছে আমাদের সেই ফর্মুলাটা। একটু খেয়াল করে দেখি তো ভাইয়া, এখানে মিউ অবজার্ভ সেই মানটাকে দেওয়া আছে না? সেই মানটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এটা না দেওয়া থাকলে কিন্তু বের করার অপশন নাই। হ্যাঁ, যদি আমাকে তড়িৎ ঋণাত্মকতা বলে দিত, আমি কিন্তু ওই যে শর্টকাট যে ফর্মুলা আমরা দেখছিলাম 16, হ্যাঁ, ইন্টু ডেল ইএন প্লাস 3.5 ইন্টু ডেল ইএন স্কোয়ার, সেটা দিয়ে বের করতে পারতাম। বাট এখানে মানটা দেওয়াই আছে এবং দেওয়া থাকাটাই উচিত। তো আমাদের কিন্তু কোনো প্যারা নাই। তো আমি হচ্ছে এই মানটা কি করব, এসআই ইউনিটে প্রকাশ করে নিব, এই এককটা দিয়ে গুণ করে। রাইট? এত কুলম মিটার। ওকে। তাহলে এই মানটা আসে হচ্ছে 3.436 ইন্টু 10⁻⁻30 কুলম মিটার। ওকে। তাহলে আশা করি মিউ অবজার্ভ বুঝলাম। এবার আমাদের জাস্ট মিউ থিওরিটিক্যালটা বের করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। এবার মিউ থিওরিটিক্যাল আমি কিভাবে বের করতে পারি? দেখো ভাই, এখানে কিন্তু আমরা মিউর একটা ফর্মুলা আমাদের বইয়ে আলোচনা করা আছে, তাই না? সেটা কি? চার্জের মান ইনটু ডিস্টেন্স। ওকে। অর্থাৎ যে ডাইপোলটা তৈরি হবে, সেই ডাইপোলে যে চার্জটা তৈরি হলো সেই চার্জের মান এবং ডাইপোল গুলার ডিস্টেন্স, প্লাস থেকে মাইনাসে কি দূরত্ব, সেটাই কিন্তু অণুর বন্ধন দূরত্ব না? দেখো, এইচ আর হচ্ছে সিএল, এখানে ডেল্টা পজিটিভ তৈরি হয়, ডেল্টা নেগেটিভ তৈরি হয়, তাহলে চার্জের দূরত্বই কিন্তু আলটিমেটলি বন্ধন দূরত্ব। সেই বন্ধন দূরত্বের মানও কিন্তু আমাদের দেওয়া আছে। চার্জের মানটা কি হবে? যেহেতু এখানে ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে, ইলেকট্রন নিয়ে টানাটানি হচ্ছে, সো চার্জের মান কিন্তু ইলেকট্রনের চার্জের সমান। সেই মানটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। হ্যাঁ, সব এসআই ইউনিট আমরা বসাবো। ডিস্টেন্স হচ্ছে 1.27 অ্যাংস্ট্রম। মিটারে নিয়ে যাই তাহলে 10⁻⁻10, তাই না? তো এখন ডাইপোল মোমেন্টের একক কি আসবে? কুলম্ব মিটার আসবে, এসআই ইউনিট। আচ্ছা, সো এই মানটা যদি আমরা ক্যালকুলেট করে ফেলি, মানটা আসবে হচ্ছে 2.032 ইন্টু 10⁻⁻29 এত কুলম্ব মিটার। ওকে। আচ্ছা, তাহলে এখন তোমরা আমাকে বলো যে এখানে আমাদের পার্সেন্টেজ আইসি কত আসবে? অবজার্ভ বাই থিওরিটিক্যাল, অবজার্ভ আসছে এইটা, তাহলে বসায় দাও। 3.436 ইন্টু 10⁻⁻30। আর থিওরিটিক্যাল কত আসলো? এইটা, 2.032 ইন্টু 10⁻⁻29, তাই না? এই মানটাকে আমরা 100 দিয়ে গুণ করে দিব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। উত্তর আসা হচ্ছে 16.91%। হ্যাঁ, রাইট। তুমি যদি গুগল করে দেখো, মানটা 17 বা তার কাছাকাছি মান আসা উচিত, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। ওকে, তাহলে আশা করি ভাইয়া তোমরা এই জিনিসটা বুঝতে পারলা। চলো আমরা সামনে যাই। সামনে আমরা কি আলোচনা করব? যে সম আণবিক ভর বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক সম আণবিক ভরের অ্যালকোহলের তুলনায় বেশি হয় ব্যাখ্যা করতে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে মোট কথা হচ্ছে অ্যাসিডের স্ফুটনাঙ্ক অ্যালকোহলের থেকে বেশি হচ্ছে, তাই না? এটাই আমাদের মেন কথা। এখন বিষয়টা কেন? কারণ হচ্ছে ভাইয়া, এই যে অ্যাসিডের অণুগুলো তারা হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি করার মাধ্যমে ছোট ছোট ডাইমার গঠন করতে পারে। বাট এইখানে কিন্তু সেরকম কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, বুঝছো? হ্যাঁ, দুইটা যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত হয় হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, বাট নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে শুধুমাত্র অ্যাসিড গুলা। অ্যালকোহল কিন্তু নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। সেই অণুগুলো হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল দ্বারা কানেক্টেড থাকে। এখন অ্যাসিডে কিভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় সেটা কিন্তু আমরা অলরেডি জানি। তাও আমি তোমাদের একটু রিমাইন্ড করাই দিচ্ছি বিষয়টা, যাতে তোমরা আরো ভালো মতো বুঝতে পারো। এই ধর হচ্ছে আমাদের দুইটা অ্যাসিড অণু এইভাবে কি করে তাদের মধ্যে ডাইমার গঠন করতে পারে, তাই না? এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেন, এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেন, এইভাবে করে তারা হচ্ছে এরকম
ডাইমার তৈরি করতে পারে, যার ফলে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেড়ে যায়। এই শক্তিকে ভাঙতে হচ্ছে বেশি কষ্ট করা লাগে, তাই তাদের বয়লিং পয়েন্ট হাই হয়ে যায়। বুঝতে পারলাম, এই হচ্ছে ব্যাখ্যা। তো আশা করি ভাইয়া আমরা এই প্রশ্নগুলা সলভ বুঝতে পারলাম। কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।